নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু, যেটা হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা। শেরশাহ মানে কার কথা বলছি তোমাদের একটু আগেরটা আলোচনা করে নিই। যে আগের দিন আমি তোমাদের মুঘল সম্রাট হুমায়ুনের বিষয়ে আলোচনা করার সময় এই শের খাঁ বা শেরশাহের কথা বলেছিলাম। শের খাঁ যিনি বিহারের আফগান নেতা ছিলেন, তিনি শাহ উপাধি নিয়ে মানে দিল্লিতে কিছু বছর ধরে শাসন করেছিলেন হুমায়ুন যখন ভারতবর্ষ ছেড়ে চলে যান। যারা হুমায়ুন আমার দেখোনি তারা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে, মানে ভিডিওটা দেখতে পাবে, তখন জানতে পারবে যে শেরশাহের সঙ্গে হুমায়ুনের কি যোগাযোগ ছিল। তো আজকে আমি সেই শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করব। তো এই যে শেরশাহ সুরি, পুরো নাম হচ্ছে শেরশাহ সুরি, ইনি শাসন করেছিলেন দিল্লিতে খুব অল্প সময়ের জন্য, মানে 1540 থেকে 1545, 1540 থেকে 1545, খুবই স্বল্পকালীন শাসনকাল, শর্ট লিভড রুল যাকে বলে, খুব অল্প টাইমের জন্য। কিন্তু এই অল্প সময়ে তিনি শাসন করেও একটা শক্তিশালী এবং দক্ষ প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, মানে একটা পাওয়ারফুল এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এস্টাবলিশ করেন এই শর্ট লিভিং রুলেও। তো তিনি যে প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং তিনি যে কি বলবো ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করেন, রেভিনিউ সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এবং যে জনহিতকর কাজ করেন, জনগণের জন্য যে কাজ করেন, পাবলিক ওয়েলফেয়ার যে ওয়ার্কগুলো করেন, সেগুলোর জন্য তাকে সুলতান আলাউদ্দিন খলজির কথা তোমাদের সবাই মোটামুটি জেনে গেছো, আমি আলোচনা করেছি। তো সেই সুলতান আলাউদ্দিন খলজি এবং মুঘল সম্রাট আকবর, তার কথা আলোচনা করিনি, পরে করব। তো এই দুজনের শাসন ব্যবস্থার সঙ্গে কিন্তু শেরশাহের শাসন ব্যবস্থার মিল পাওয়া যায় তার এই সমস্ত সংস্কারগুলোর জন্য, এবং তিনি পরবর্তী মুঘল সম্রাটদের জন্য একটা আদর্শ স্থাপন করেছিলেন, মানে একটা এক্সাম্পল সেট করেছিলেন পরবর্তীকালে যারা মুঘল এম্পায়ার হয়, মুঘল সম্রাট হয়। তো এই যে শেরশাহের শাসন ব্যবস্থা এবার আমি আলোচনা করব। শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমেই তার যেতে উল্লেখযোগ্য যে সংস্কার ছিল সেটার কথা আলোচনা করতে হয়। সেটা হচ্ছে কি, ভূমি রাজস্ব ব্যবস্থা যে সংস্কার করেছিলেন, মানে যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, সেই রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু তিনি অনেক মডিফিকেশন করেছিলেন। সেটা কি, তিনি প্রথম হচ্ছে প্রতিটি ফসল অনুযায়ী তিনি জমিকে ভালো, মাঝারি, খারাপ এই তিনটে ভাগে ভাগ করেছিলেন, মানে ল্যান্ডকে ডিভাইড করেছিলেন গুড, মিডিয়াম, ব্যাড। এটা জমিকে ভাগ করা, এটা খুব ভালো কাজের জন্য ভালো হয়েছিল আর কি সেই সময়। আরেকটা ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন, কৃষকদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করার জন্য একটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সেটাকে কি বলা হয়, পাট্টা এবং কবুলিয়ত নামে একটি ব্যবস্থা চালু করেন, যেটা তার একটা উল্লেখযোগ্য সংস্কার ছিল। পাট্টা মানে হচ্ছে একটা লিজ পেপার এবং লিজ এবং অ্যাকসেপ্টেন্স একটা সিস্টেম। এই সিস্টেমটা কিন্তু তিনি চালু করেছিলেন, কে, শেরশাহ, চাষিদের কাছ থেকে ঠিকঠাক করে রেভিনিউ কালেক্ট করার জন্য, ফার্মারদের কাছ থেকে, বা রাজস্ব আদায় করার জন্য। তাই এই পাট্টা কবুলিয়ত কি, ব্যাপারটা কি, পাট্টা হলো কৃষকদেরকে শেরশাহ পাট্টা দিতেন। এই পাট্টাটা কি, এই পাট্টা হচ্ছে একটা লিজ পেপার বা একটা হচ্ছে দলিলের মতো কাগজ থাকতো, সেইখানে লেখা থাকতো কৃষকের নাম, সেই ফার্মারের নাম থাকতো, এবং সেই জমির ওপর যে কৃষকের অধিকার আছে সেটা কিন্তু লেখা থাকতো, তার যে একটা ল্যান্ডের ওপর রাইট আছে সেটা কিন্তু লেখা থাকতো, এবং কি থাকতো, কতটা পরিমাণ রাজস্ব সেই জমি থেকে ওই কৃষককে দিতে হবে শেরশাহকে, সেটাও কিন্তু লেখা থাকতো। এটা একটা দলিলের মতো কাজ করতো। এটাই হচ্ছে পাট্টা, যেটা শেরশাহ তার চাষিদেরকে দিতেন, এবং বিনিময়ে কৃষকরাও যে রাজস্ব দেওয়ার কথা কবুল করে নেওয়া মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, কবুল করে নিয়ে তারা রাষ্ট্রকে বা তারা শেরশাহকে একটা মানে কবুলিয়াত বলে একটা দলিল হিসাবে দিত, অ্যাকসেপ্টেন্স পেপার যাকে বলে, সেই কবুলিয়াত বলে একটা দলিল তারা কিন্তু শেরশাহকে দিত, যে আমরা রাজস্ব দেব, এটা কবুল করলাম। তো এটাকেই বলা হচ্ছে কিন্তু পাট্টা এবং কবুলিয়াত ব্যবস্থা, লিজ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স সিস্টেম।
এটা কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য সংস্কার ছিল, খুবই একটা ভালো তিনি কাজ ব্যবস্থা করেছিলেন, যার ফলে কিন্তু সেই স্বল্পকালীন শাসনকালে তিনি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় খুব ভালোভাবে করতে পারতেন। এটা একটা তার সুন্দর সংস্কার ছিল। এছাড়া তিনি কি করেছিলেন, একটা শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী এবং দক্ষ সেনাবাহিনী গঠন করেছিলেন। প্রশাসন ব্যবস্থাকে সেন্ট্রালাইজড করা, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যে আমার কথাই শেষ কথা। তার জন্য তো একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করা দরকার, যেটা আলাউদ্দিন খলজিও করেছিলেন। তো সেই রকম শক্তিশালী সেনাবাহিনী তিনি গঠন করেছিলেন, পাওয়ারফুল একটা মিলিটারি ফোর্স এস্টাবলিশ করেছিলেন। এবং তিনি আলাউদ্দিন খলজির প্রবর্তন করা সেই দাগ আর হুলিয়া সিস্টেম, যেটা তখনকার সময় আলাউদ্দিন খলজি করেছিল সুলতানি আমলে, সেই দাগ ও হুলিয়া সিস্টেমটাকে তিনি চালু রেখেছিলেন তার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য, তার মিলিটারি ফোর্সকে কন্ট্রোল করার জন্য। আর দাগ ও হুলিয়া প্রথা কি, এটা তোমাদের আমি আগে আলোচনা করেছি, আলাউদ্দিন খলজি পড়লেই তোমরা পেয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু তোমরা মানে এটা চালু করেছিলেন শেরশাহ। আর কি করেছিলেন, তিনি একটা উন্নত ডাক ব্যবস্থা প্রবর্তন করেন, পোস্টাল সিস্টেম, একটা খুব প্রোগ্রেসিভ পোস্টাল সিস্টেম করেন। তোমাদের আগে আমি সুলতানি আমলে কার ডাক ব্যবস্থা কার ভালো ছিল বলেছিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু একটা উন্নত ডাক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। শেরশাহ সেই রকমই একটি শক্তিশালী উন্নত ডাক ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে ঘোড়ার ব্যবহার তিনি করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকও কিন্তু ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা চালু রেখেছিলেন। এখানে শেরশাহ কিন্তু ডাক ব্যবস্থার ক্ষেত্রে ঘোড়াকে ব্যবহার করেছিলেন এবং দ্রুতগামী একটি ডাক ব্যবস্থা তিনি তৈরি করেন, মানে স্পিডি পোস্টাল সিস্টেম, খুব তাড়াতাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানোর জন্য। এটা একটা তার কিন্তু সংস্কারই বলা যায়। আর কি করেছিলেন, আর তার একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে জনহিতকর কাজ, জনগণের ভালোর জন্য তিনি কিছু কাজ করেছেন, পাবলিক ওয়েলফেয়ার ওয়ার্ক করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তার সড়ক তৈরি করা, রাস্তা তৈরি করা। রাস্তা তৈরি করা সেটা ছিল তার সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংস্কার। তিনি বাংলার সোনারগাঁ এবং উত্তর পশ্চিম সীমান্তের পেশোয়া এই পর্যন্ত, তখনকার সময় এই নামগুলো এখনকার সময় চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো সেই বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তের পেশোয়ার এই পর্যন্ত একটা সড়ক তৈরি করেন, একটা রাস্তা তৈরি করেন, রোড ডেভেলপমেন্ট করেন, যেটাকে বলা হয় সড়ক ই আজম, যাকে বলা হয় সড়ক ই আজম, যাকে বর্তমানে, যেটা শেরশাহ যখন চালু করেন তখন তার নাম ছিল সড়ক ই আজম, কিন্তু বর্তমানে সেই রাস্তাটির নাম হয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড, যেটা সম্পর্কে তোমরা মোটামুটি অনেকেই পরিচিত। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এই সড়কটা কিন্তু শেরশাহের আমলেই তৈরি হয়েছিল। এছাড়াও তিনি আরো কিছু রাস্তা তৈরি করেন, যেমন তিনি আগ্রা থেকে যোধপুর পর্যন্ত একটা রাস্তা তৈরি করেন, আবার যোধপুর থেকে চিতোর পর্যন্ত এটা একটা কিন্তু রাস্তা তৈরি করেন, যেটা মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা হয়। আর তৈরি করেন লাহোর থেকে মুলতান পর্যন্ত। তখন তো পাকিস্তান ভারত এরকম তো ভাগাভাগি হয়নি, তাই লাহোর থেকে মুলতান পর্যন্ত তিনি কিন্তু একটা সড়ক তৈরি করেন, রাস্তা তৈরি করেন। এইভাবে কিন্তু তিনি অনেক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিলেন, বিভিন্ন সড়ক তৈরি করে বা রাস্তা তৈরি করে। আর কি করেছিলেন, এই রাস্তার দুধারে যাতে পথিকরা, যারা রাস্তা দিয়ে চলাফেরা করবে, সেই পথিকরা বা বণিক যারা ব্যবসা বাণিজ্য করার জন্য রাস্তায় যাতায়াত করবে, তাদের জন্য রাস্তার দুপাশে কিছু সরাইখানা তৈরি করেছিলেন। সরাইখানা মানে বর্তমানে যাকে ইন বলা হয়, সরাইখানা মানে এখনকার সময় সেটাই হোটেলে পরিণত হয়ে গেছে, ইন। হ্যাঁ, সেই সরাইখানা যেখানে মানুষ থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, তা সেটা রাস্তার দুধারে কিন্তু শেরশাহ এগুলো তৈরি করেছিলেন। মানে এটা কিন্তু তখনকার সময়, বুঝতে পারছো কতটা আধুনিক চিন্তা ভাবনা, ওই কত অল্প কয়েকদিন মাত্র শাসন করে কিন্তু তিনি এই সমস্ত কাজগুলো করে গেছিলেন। তার যে সংস্কারগুলো তিনি যে করেছিলেন, তার জন্য তার সাম্রাজ্যের স্থিতিশীলতা এসেছিল এবং একটা সমৃদ্ধি দিয়েছিল, মানে একটা ইম্পেরিয়াল স্টেবিলিটি এবং প্রসপারিটি, এই দুটো জিনিসই কিন্তু তার এই সংস্কারগুলোর জন্য এসেছিল আর কি। এবং শেরশাহের মৃত্যুর পরেও কিন্তু মুঘল সম্রাটরা তারা কিন্তু তার অনেক ব্যবস্থাকে কিন্তু চালু রেখেছিল, এটা কিন্তু কম কথা নয়। মুঘল সম্রাটরা কিন্তু শেরশাহের এই ব্যবস্থাগুলোকে গ্রহণ করেছিল। তাই এই শেরশাহের শাসন ব্যবস্থা এই কারণেই কিন্তু উল্লেখযোগ্য, মানে অল্প কিছুদিন শাসন করে এত কিছু কাজ করে গেছেন, এটা শেরশাহের পক্ষে সম্ভব হয়েছিল। তাই এই শাসন ব্যবস্থাকে এতটা আমরা উল্লেখযোগ্য বলে থাকি। তো
তো এই হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা, যেটা আমি তোমাদের আলোচনা করলাম, এবং এখানে কিন্তু আমি এই বিষয়বস্তুর আলোচনা শেষ করলাম। এবং যারা এখনো, আমার আলোচনা শেষে তোমাদের আবারও বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। মানে আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা ছাত্রছাত্রীরা কমেন্ট করো বা উপকৃত হচ্ছ, আমি বুঝতে পারছি, ভালো লাগছে আমার দেখে, এগুলোর জন্যই তো প্রচেষ্টা করছি। হ্যাঁ, তোমরা ইতিহাসটাকে সহজভাবে যত নিয়ে এগোবে, ভালোভাবে মন দিয়ে পড়বে, পড়াশোনা করে ইতিহাসে ভালো নাম্বার পাবে, সেটাই আমার কিন্তু প্রচেষ্টা, যে ইতিহাসের প্রতি ভয়টা চলে যাক। এর জন্যই কিন্তু তোমাদের জন্য এত আমি উদ্যোগ নিচ্ছি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে আলোচনা আমার শেষ করলাম। নমস্কার।